ইউনূস, বিএনপি, জামাত, সাম্প্রদায়িক জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠী এবং এনসিপি এক হয়ে দেশটাকে আবারও আরেকটি সিন্ডিকেট, সন্ত্রাসী দখলদার সিন্ডিকেটদের কাছে নির্বাচনের নামে ক্ষমতার পরিবর্তন, বাট একই শক্তি, একই গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করে আবারও দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়াই হলো এদের একমাত্র লক্ষ্য। বাংলাদেশের মানুষের জনস্বার্থকে রক্ষার, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষ সব সময়ের জন্যই আওয়ামী লীগের প্রতি তাদের যে নির্ভরতা, আস্থা, সেটা এখনো দৃঢ়চিত্তভাবে মানুষের সেই আস্থার জায়গাটি আছে। অথচ দেখবেন বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, যে অবস্থার ভিতর দিয়ে চলছে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে এবং তথাকথিত নির্বাচন কমিশন কর্তৃক আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে যেই নির্বাচন নেই, আওয়ামী লীগ নেই, দেশের বৃহত্তম জনগোষ্ঠী যেখানে ভোট দিতে যাবে না, ভোট দিতে পারবে না, সেটাকে তো আর নির্বাচন হিসাবে আমরা বলি না, আমরা বলার কোনো সুযোগ নেই। সেই বিবেচনায় বাংলাদেশের মানুষের অপেক্ষা, অধীর আগ্রহ এবং অপেক্ষা হলো কখন এই দখলদার সরকার, অবৈধ দখলদার সরকার, ফ্যাসিস্ট সরকার, যারা আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করে বাংলাদেশের মানুষের সাথে নিবিড় সম্পর্কযুক্ত, বাংলাদেশের মানুষের হৃদয়ের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত দলটি, যার আস্থা, যার প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, সমর্থন আছে, সেই দলটিকে ছাড়া বাংলাদেশের মানুষ কোনো নির্বাচনের কথা ভাবতেই পারে না। এবং তারা বিশ্বাস করে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, হওয়ার কোনো সুযোগও নেই, সম্ভাবনাও নেই। এবং এখনো মানুষের ভিতরে, আমাদের সাথে, মানুষের সাথে, বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে যোগাযোগ হয়, কথা হয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে আরম্ভ করে সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ হয়, কথা হয়। সেই মানুষগুলো কেন জানো, কি কারণে, সে ব্যাখ্যাটা আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যতে এই ব্যাখ্যাটি আরো পরিষ্কার হবে এবং স্পষ্ট হবে, দেশের মানুষই দিবে। সেটা হলো, দেশে কোনো নির্বাচনের পরিস্থিতি নেই, পরিবেশ নেই, মানুষ মনে করে না নির্বাচনটা আদৌ হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়েও কোনো মানে উচ্ছ্বাস নেই, বরঞ্চ আছে উৎকণ্ঠা, আছে শঙ্কা, আছে দ্বিধাদ্বন্দ্ব। তো এই কারণটাই হলো, জনমত প্রতিফলিত হবে না যেখানে, যেই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না, নির্বাচনের আগেই জনগণের আগ্রহ হারিয়ে ফেলেছে। জনগণ ভোট কেন্দ্রে যেহেতু যাচ্ছে না, যেহেতু তাদের মতামতের কোনো মূল্য দেওয়া হচ্ছে না, হবে না, তারা ভোটের নামে এখানে একটি গোষ্ঠীর স্বার্থকে, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং দেশ বিরোধী গোষ্ঠীর কাছে ক্ষমতা হস্তান্তরের নামে গোষ্ঠীতন্ত্র এবং সাম্প্রদায়িক রাজনীতি যারা করে, জঙ্গিবাদীদের সমর্থক যারা মব সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়েছে, যে মব সন্ত্রাসীরা এখনো বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, শত শত মানুষকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে, হত্যা করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ করেছে, এবং ধর্মের নামে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে সন্ত্রাস
যেটা চলছে সেটা কিন্তু চলছেই, এখন মনে হচ্ছে এটার তীব্রতা আরো বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থার ভিতরে বাংলাদেশে যেখানে মানুষের শান্তি নেই, স্বস্তি নেই, জীবনের নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলার ন্যূনতম যেখানে রক্ষা করার চেষ্টা করা হয় না, রাষ্ট্রযন্ত্রকে, প্রশাসন যন্ত্রকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা নিজেরাও নিজেদের জীবন, চাকরি, প্রফেশনীয় নিরাপত্তা বোধ করে না। সেখানে বাংলাদেশের মানুষের উৎকণ্ঠা, উদ্বেগ, ভয়, শঙ্কা প্রতি মুহূর্ত দাঁড়িয়ে বেরোচ্ছে। এজন্য মানুষ ঢাকার পাশের মানিকগঞ্জ বিএনপির একজন ক্যান্ডিডেট জিন্না, তিনি বলছেন ওখানে গিয়ে যে আওয়ামী লীগের যারা আছেন, হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, যদি তাকে ভোট দেয়া না হয় কেউ এখানে থাকতে পারবে না, বাংলাদেশেই তাদেরকে বসবাস করতে দেওয়া হবে না এবং সবাইকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে দেশের যাতে বাস না করতে পারে তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা তারা নিয়ে থাকবে। মানে কি এক ধরনের হুমকি, প্রাণ নাশের হুমকি, দেশ থেকে বের করে দেওয়ার হুমকি। কিন্তু বাংলাদেশে তো ভোটার যদি হয়, ভোটার যিনি তিনি তো জনগণের অংশ, রাষ্ট্র ক্ষমতা মালিক কে? জনগণ। সেই জনগণে সেখানে তো হিন্দু আর মুসলিম দিয়ে তো বিভেদ করা যাবে না, সেখানে তো আওয়ামী লীগ আর বিএনপি দিয়ে বিভেদ ভাগাভাগি করা যাবে না, সেখানে তো আর বিএনপি আর জামাতের ভিতরে আলাদাভাবে চিহ্নিত করার সুযোগ নেই। জনগণ হলো ভোটের মালিক, জনগণ হলো দেশের মালিক, জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে। এই পছন্দের জায়গায় যদি হুমকি দেওয়া হয়, মৃত্যু ভয় দেওয়া হয়, অথবা দেশে বসবাস করতে দেওয়া হবে না, এ ধরনের হুমকি যদি দায়িত্বশীল কোনো মানুষ বলে, কোনো নেতা বলে, যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, আবার তিনি বিএনপি থেকে মনোনীত, সেই জায়গাতে আসলে কি দেশে কোনো ইলেকশন হচ্ছে কিনা? এটার নাম কি ইলেকশন? এটা তো ইলেকশন না, এটা তো এক ধরনের কোনো ব্যবস্থা নেয় নাই, এটা ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখছেন, ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয় না। ইলেকশন কমিশন তো ব্যবস্থা নিবে না। ইলেকশন কমিশনের তো দায়িত্বই হলো এই দখলদার সরকার যাকে চাইবে তাকে নির্বাচন ঘোষণা। এটা তো ছোট জগন্নাথ, তার তো কোনো দায়িত্ব নেই। তার দায়িত্ব হলো দখলদার ইউনূস সরকার যা চাইবে তার ডিটু মানা। এ কারণেই তো আমরা এই দখলদার সরকার এবং বেআইনি এবং অসাংবিধানিক কোনো কর্মকাণ্ডকেই তো দেশের মানুষ যেমন মানে না, আওয়ামী লীগও মানে না, কারণ এরা বেআইনি, অসাংবিধানিক। এবং তার গঠিত নির্বাচন কমিশনও এটাও ছোট জগন্নাথ এবং এটাও পক্ষপাত দোষে দুষ্ট। তারেক রহমান যখন দেশে আসলেন তখন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছড়িয়ে পড়েছিল কিছু কথাবার্তা। তারেক রহমান কোন একটা সমঝোতায় বাংলাদেশে এসেছেন এবং সমঝোতার একটা বড় অংশ ছিল আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে, আওয়ামী লীগকে ফিরতে দিতে হবে, এই জাতীয় কথাবার্তা। আপনারা কি এই ধরনের কোন আলোচনা শুনেছেন কোনো পর্যায়ে? বাংলাদেশের মানুষ দেখেছে, আমরাও দেখেছি এবং শুনেছি যে বাংলাদেশ থেকে দখলদার অবৈধ সরকারের প্রধান এরোপ্লেন ভাড়া করে একটা তার নিজস্ব লোকদের নিয়ে লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার সাথে দেখা করেছেন এবং সেখানে বসে বৈঠক হয়েছে, সেখানে সমঝোতা হয়েছে, সেখানে নীল নকশা হয়েছে এবং সেই সমঝোতার ভিত্তিতে ক্ষমতার ভাগাভাগির যে হিসাব নিকেশটি হয়েছে সেটা লন্ডনে বসে হয়েছে এবং এর জন্য বাংলাদেশের মানুষের অর্থ ব্যয় হয়েছে, যেটা একটা অনাচার এবং এটার সাথে রাষ্ট্রের কোনো বিষয় নেই। এটা পৃথিবীর ইতিহাসে নয়, বাংলাদেশের ইতিহাসেও নয়, পৃথিবীর ইতিহাসে এ ধরনের ঘটনা, নজিরবিহীন ঘটনা কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। কিন্তু সেটাও কিন্তু
এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার নিজে করেছেন, যার তীব্র সমালোচনা হয়েছে। এবং খোদ ইংল্যান্ডের সরকার প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে কেউ তো ওনার সাথে কোনো দেখা সাক্ষাৎ করেননি। এবং ওনার পরবর্তী সময়ে এটা খুবই পরিষ্কার হয়েছে, স্পষ্ট হয়েছে, উনি আসলে ষড়যন্ত্র করার জন্যই লন্ডনে গিয়েছিলেন এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ইউনূস তো তার কথা রেখেছেন। তারেক রহমান যে বাংলাদেশে যে আসলেন, তাকে যে প্রটোকল দেয়া হলো, কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার না, উনি ইলেকশনে যদি পাশ করে হতে পারেন, তাই যে প্রটোকল দেয়া হলো, যেটা প্রাইম মিনিস্টারের প্রটোকল দেওয়া হচ্ছে, সেটা খালেদা মারা যাওয়ার পরে আমরা দেখলাম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শোকবাণী দিয়েছিল, কিন্তু বিএনপির পক্ষে যে নজরুল ইসলাম খান যেটা পড়লেন, অবিচুয়ারি যেটা পড়লেন, সেখানে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে মৃত্যুর জন্য দায়ী করেছিল। এখন একটা রাজনৈতিক শিষ্টাচার আর হলো যে একটি মানুষের মৃত্যুর পরে আর কিছু থাকে না। আমরা বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন, তার প্রতি তার অকাল মৃত্যুতে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শোক প্রকাশ করেছেন এবং এটা দুঃখ প্রকাশ করেছে, ওনার মাগফিরাত কামনা করেছেন। এটা আমি মনে করি এটা আমাদের দল এবং বঙ্গবন্ধু কন্যা যথার্থই করেছেন। এটাই তো বাংলাদেশ, এটাই তো সৌজন্যতা, এটাই তো স্বাভাবিকতা। আমরা স্বাভাবিক রাজনীতি শিষ্টাচারে বিশ্বাসী। একজন মানুষের জানাজায় দাঁড়িয়ে, জানাজার পরে যারা, সেটাকে সারা দেশের বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে সাধুবাদ জানিয়েছে এবং বঙ্গবন্ধু কন্যার এই শোক প্রকাশকে সারা বিশ্বে সমাদৃত হয়েছে, বাংলাদেশের প্রতিটি দলমত নির্বিশেষে মানুষের কাছে সমাদৃত হয়েছে। কিন্তু তার পরক্ষণেই তার জন্য, বেগম খালেদা জিয়ার এই অকাল মৃত্যুর জন্য তার দায় দায়িত্ব আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা উপরে চাপিয়েছে। এটাতে তো বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করে নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বুঝতে পেরেছে এটা এই দলের, বিএনপিকে নিয়ে কথা সমালোচনা করতে চাই না, সমালোচনার তার কর্মের, এই দলের নেতাদের কর্মকাণ্ডে, কর্মীদের কর্মকাণ্ডের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে। সুতরাং জনগণই এর উপযুক্ত জবাব যথাসময়ে দিবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর তো কোনো গ্রহণযোগ্যতা পায়নি, এটা তো সমাজের কাছে এটা গ্রহণ হয়নি, অগ্রহণযোগ্য, এবং মানুষ এটাকে নিন্দা জানিয়েছে বিভিন্ন ভাবে। মানুষ বিএনপি গ্রহণ করে নাই, এই শোকটা বিএনপি গ্রহণ করে নাই। তারেক রহমান ধন্যবাদ দিয়েছেন যারা শোক প্রকাশ করেছে তাদেরকে, সেখানে উল্লেখ করেন নাই শেখ হাসিনা যে প্রাইম মিনিস্টার বাংলাদেশের এবং তিনি যে শোক প্রকাশ করেছেন, সেখানে কোনো একনলেজমেন্ট নাই। এখানে এর জন্য তারা এটা রিসিভ করেন নাই। এটা কে রিসিভ করলো আর কে রিসিভ করলো না, এটা কিন্তু আমাদের কাছে বড় বিষয়। আমাদের কাছে বিষয়টা হলো বাংলাদেশের মানুষ এবং গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ বিশ্ববাসীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যে শোক প্রকাশটা করেছে, সেটা কিন্তু প্রশংসিত হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে এবং এটাকে সাধুবাদ জানিয়েছে। এটাই হলো গুরুত্বপূর্ণ। তারেক রহমান সাহেব এটা রিসিভ করলেন কি করলেন না, সেটা আমাদের কাছে গুরুত্বের বিষয় নয়। নজরুল ইসলাম খান সাহেব বক্তৃতায় দাঁড়িয়ে কি বললেন, দেখেন হায়াত মওয়াত এটা আল্লাহর হাতে, এটাকে কোনো বান্দাকে দোষ দেওয়া যায়, এটা ইসলামের কথা, ধর্মের কথা। তো সেক্ষেত্রে উনি দায়ী করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। এটা কি যথার্থ হয়েছে কিনা
এটা এটার তো জবাব, এটার তো বিচার করবে বাংলাদেশের জনগণ। আমি বিশ্বাস বাংলাদেশের মানুষ এই সকল ক্ষেত্রে এই সকল কথাবার্তার কার্যক্রমকে যথাসময়ে তার উপযুক্ত জবাব বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দেবে। এই নজরুল ইসলাম খানকে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে। তিনি একটা বক্তব্য দিয়েছেন, বদিউল আলম মজুমদার একটা বক্তব্য দিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন। তিন বক্তব্যের মূল কথাটা হচ্ছে আওয়ামী লীগ ইলেকশনে নেই, এর জন্য ইলেকশনের কোনো ক্ষতি হবে না, হ্যাঁ, ইলেকশন ঠিক মতোই হবে। আওয়ামী লীগ ছাড়া ইলেকশনটা তারা মনে করছে যে ঠিক মতো হবে। বিষয়টা যদি আমি এইভাবে বলি, এই যে তিনজন লোকের নাম বললেন, আমি নাম উচ্চারণ না করে বলতে পারি ওনারা জীবনে কখনো কোনো নির্বাচনে নিজেরা অংশগ্রহণ করে করতে পারেননি, করেননি। কোথাও নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি হয়ে দেশের জন্য কিছু করেছে এর কিন্তু কোনো নজিরই নেই। হতে পারে ওনারা অনেক নাম দাম সমাজে প্রচার প্রভাকাণ্ডা নেতায় অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, নিজেদেরকে মনে করতে পারে, কিন্তু নির্বাচন এবং গণতন্ত্র এ দুটি সম্পর্কে ওনাদের কোনো ধারণা আছে বলে ওনাদের কথার ভিতর দিয়ে, ওনাদের কমেন্টস এর মন্তব্যের ভিতর দিয়ে এটা প্রমাণিত হয়েছে। কারণটা হলো আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ কোনো সেনা শাসকের পকেট থেকে আস্তিন থেকে জন্ম হয়নি, কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম হয়নি। আওয়ামী লীগ হয়েছে মানুষের, মেহনতি মানুষের, তৃণমূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব কে রক্ষার জন্য আওয়ামী লীগ গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সবচাইতে বেশি। এখনকার বিবেচনায়, সমীক্ষায়, বিভিন্ন জরিপে আওয়ামী লীগের জনপ্রিয়তা 24 সালের চাইতেও বহুগুণে বৃদ্ধি পেয়েছে, বহু মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এখন প্রায় 60% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে। সেই 60% ভোটারের সমর্থিত দল হিসাবে যদি এই সমীক্ষাগুলো সঠিক হয়, 60% মানুষ যদি যেখানে অংশগ্রহণ করবে না ভোটে, মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে, সমর্থন বেড়েছে, তো এরা তো আওয়ামী লীগ ইলেকশন করছে না, নৌকা মার্কা নেই ব্যালটে। এই ভোটাররা অনেকে বলছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে, এটাও অনেকে বলছেন যে এটা যতটা না আওয়ামী লীগের কারণে, ততটা হচ্ছে ইউনূস সরকারের ব্যর্থতার কারণে। এটা মানুষ কম্পেয়ার করতে পারছে ব্যর্থ হয়। আওয়ামী লীগের জনপ্রিয়তা তো ইউনূসের ব্যর্থতার কারণে ইউনূসের জনপ্রিয়তা কমেছে এবং সে জনপ্রিয়তা হারিয়েছে। সে ম্যান্ডেটবিহীন দখলদার সরকার, ফ্যাসিস্ট সরকারের তার যে কর্মকাণ্ড, সেটা সে তার কর্মের ভিত্তিতে মব সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়ে তিনি একটি রাজনৈতিক দল, শিশু কিশোরদের দিয়ে একটি দল গঠন করে সেই দলের আজকে অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। এই সকল নানান ব্যর্থতার কারণে ইউনূস সরকারের তার ব্যর্থতা, অযোগ্যতা এবং তার পক্ষপাতিত্বের কারণে তার আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগের সক্ষমতার কারণে। আওয়ামী লীগ সরকারের সেই দলের একজন নেতা হাসনাত আব্দুল্লাহ খুব প্রকাশ করে বলেছেন প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে এবং এই তারেক রহমানের আর ইলেকশন করার দরকার কি, উনি একটা ঘোষণা দিতেই পারেন, তিনি এতগুলা সিট দরকার নিয়ে নেন, ইলেকশনের কোনো দরকার নাই। খুব হতাশ অবস্থায় হাসনাত আব্দুল্লাহ এই কথাটা বলেছে। হতাশ অবস্থায় না আশা নিয়ে বলছে আমি জানি না, আমি বলতে পারবো না। তবে এটা ঠিক, দেশে কোনো ইলেকশন হচ্ছে না, এটা কিন্তু তার কথার ভিতর দিয়েই বেরিয়ে আসছে। অর্থাৎ তার ইচ্ছায় অথবা তার যে ওস্তাদ, তার যে নেতা, তার যে তাকে যে দল সৃষ্টির জন্য যিনি সব ধরনের সহযোগিতা দিয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কে উনি বলেছেন। অর্থাৎ উনি জানেন তাকে বললে এটা হবে। অর্থাৎ দেশে কোনো নির্বাচনের দরকার নেই,
ভোট, জনগণের ভোটের দরকার নেই, জনগণের ভোটের প্রয়োজনের নাই। তিনি ঘোষণা দিয়ে দিলেন যা চাইবে সেটা হবে, এবং ওনাদের ভাগটা ওনারা পাবে, এবং যারা যারা অংশগ্রহণ, জামাত ইসলামের অংশটা তাদেরকে দিয়ে দেওয়া হোক, তারেক রহমানের দল বিএনপি কে একটা অংশ দিয়ে দেওয়া হোক, তারপরে তারা মিলেমিশে দেশটা গণতন্ত্রের, তথাকথিত গণতন্ত্রের নামে দেশের পরিচালনার দায়িত্ব নিয়ে নাটক করবে। অর্থাৎ জনমতের কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করে না, ভোটের কোনো প্রয়োজন আছে এটা তারা মনে করে না, বিশ্বাস করে না, এবং তারা জনগণের মতামতকে তোয়াক্কাও করে না বিদায়ী তো তাদের তো বলতে কোনো অসুবিধা নেই, দায়িত্বহীন না, তারা দায়িত্ব নিয়েই কথা বলেছে। আমি বলবো না যে দায়িত্বহীন কথা অথবা এটা কথার কথা, আসলে এটাই হলো তাদের লক্ষ্য উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য হলো তথাকথিত নির্বাচনের নামে তথাকথিত সিলেকশন। এটা যদি হয়, এটা বাংলাদেশের জনগণ মানবে না, বিশ্বের যাদের সমর্থন দরকার, যারা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উন্নয়ন সহযোগী, যারা বাংলাদেশের সাথে পারস্পরিক ব্যবসা বাণিজ্য, একে অপরকে সহযোগিতার ভিতর দিয়ে একটি দেশ আর পারস্পরিক যে সহযোগিতার ভিতর দিয়ে এগিয়ে যায়, সেই জায়গাগুলো বাংলাদেশ পাবে না। অর্থাৎ বাংলাদেশকে যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, একটি স্থিতিশীল রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে যে দেশ, সেই দেশ আগামী দিনে কিভাবে আমরা আরো ভালোভাবে উন্নত জীবন বাংলাদেশের মানুষ পায়, সেই জায়গাগুলোকে নষ্ট করে দেওয়াই হলো যে আমার মনে হয় অবৈধ দখলদার ইউনূস সরকার এবং তার দোসরদের একমাত্র লক্ষ্য। তার সহযোগী হলো আপনার বিএনপি, জামাত, তারা তো একই মুদ্রার পিঠ ও পিঠ, তারা সবাই মিলে এখন এনসিপি এক হয়েছে। ইউনূস, বিএনপি, জামাত, সাম্প্রদায়িক জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠী এবং এনসিপি এক হয়ে দেশটাকে আবারও আরেকটি সিন্ডিকেট, সন্ত্রাসী দখলদার সিন্ডিকেটদের কাছে নির্বাচনের নামে ক্ষমতার পরিবর্তন, বাট একই শক্তি, একই গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করে আবারও দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়াই হলো এদের একমাত্র লক্ষ্য। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে এসেছেন, এবং ওই সময় তারেক জিয়ার সঙ্গে তার একটা বৈঠক হয়েছে। ভারতের মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন। এটা কি অনেকে বলছেন ভারত মোটামুটি ধরে নিয়েছে ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসছে, আপনাদের কি তাই মনে হয়? এটা একটা শিষ্টাচার, এটা একটা নিকট প্রতিবেশী দেশ, বন্ধু দেশের উনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পরে তারা শোক বইতে রাষ্ট্রীয়ভাবে যেহেতু শোক বই খোলা হয়েছে, সেখানে শোক প্রকাশ করেছে। একইভাবে সার্কভুক্ত দেশ হিসাবে উনি প্রধানমন্ত্রী হিসাবে সার্কের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই জায়গাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এটা তো অস্বাভাবিক কোনো ব্যাপার না। শোক প্রকাশ করতে ফিউনারালে এসেছে, এ ধরনের শিষ্টাচার, কূটনৈতিক তৎপরতা তো বাংলাদেশের ক্ষেত্রেই যে আলাদা ঘটেছে না, বিভিন্ন দেশেই ঘটে, গণতান্ত্রিক দেশগুলো তো এটা ঘটে, সেটাই আমরা সেভাবেই দেখি। এর বাইরে ভিন্ন কিছু ভাবে আমরা মূল্যায়ন করি না, এবং খুবই এটা আসতেই পারে এবং আসে, এটার আওয়াজ আছে, এটা এভাবেই আমরা দেখি। খালেদা জিয়ার শোককে কেন্দ্র করে বিএনপির পক্ষে একটা প্রবাহ দেশে চলমান। এর জন্যই কি জামাতের আমির তারেকের কাছে গিয়ে আগ্রহ প্রকাশ করেছেন তারা একসাথে কাজ করবেন? এটা নতুন কোনো বিষয় না, এটা বহু আগের থেকেই সবসময় আমাদের কাছে বিএনপি নামক যে রাজনৈতিক দলটি
সেনা ছাউনিতে ডিজিএফ গোয়েন্দা সংস্থার পকেটে পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল সেই দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীকে সমস্ত নীতি আদর্শহীন মানুষগুলোকে এক করে বিএনপি নামক দলটির সৃষ্টি হয়েছিল। এটা অজানা নতুন কোনো ইতিহাস নয়, এটা খুবই স্বাভাবিক। এবং সেই দলের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় এবং তার সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে জামাতে ইসলামীকে, গোলাম আজমদেরকে বাংলাদেশে রাজনীতি করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছিল। এবং গোলাম আজম পাকিস্তানি নাগরিক হওয়ার পরও তাকে বাংলাদেশের রাজনীতি করার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়েছিল, এটা অজানা কোনো ব্যাপার না। এবং আমরা দেখেছি বিএনপি যেমনই ভাবে বিএনপির নেতারা জামাত ইসলামকে সমর্থন করে, পৃষ্ঠপোষকতা করে, রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার করে নির্বাচনে তারা রাষ্ট্রীয় পতাকা, দলীয় রাষ্ট্রীয় পতাকা, জাতীয় পতাকা মন্ত্রী বানিয়ে সরকারের অংশীদার বানিয়ে তারাই হলো এই কাজটি করেছে বিএনপি। এবং জামাতে ইসলামী সদস্যরা মন্ত্রী পরিষদের সদস্য হবে এবং জাতীয় পতাকা ব্যবহার করে দেশ ঘুরে বেড়াবে, এটা তো বাংলাদেশের মানুষ কোশ্চিন কালেও ভাবেনি। এটা হলো বাস্তবতা। এটা সবকিছু তো বিএনপির কারণে হয়েছে, বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতা হয়েছে, নেতাদের পৃষ্ঠপোষকতা হয়েছে। এক বিবেচনায় এটা আমরা সবসময় বলি, বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে মনে করে জামাতি ইসলামী যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি করে, বিএনপির ভিতরে বহুমাত্রিক বহু পছন্দের ধর্মভিত্তিক রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির থেকে সব ধরনের রাজনৈতিক লোকরা এই বিএনপির সাথে সম্পৃক্ত। জামাত এবং বিএনপিকে বাংলাদেশের মানুষ এবং আমরা সবসময় বলি এপিট আর মুদ্রার এপিট এবং ওপিট। একজন থেকে এ আর বি, কখনো বিএনপি জামাত হয়ে যায়, কখনো জামাত বিএনপি হয়ে যায়, অথবা কখনো আমরা দেখি একাকার হয়ে যায়। এবং সে কারণে জামাত ইসলামের সাথে বিএনপির যে ঐক্য হবে এটা হয়ে গেছে, এটা নতুন কোনো আছে না। বরঞ্চ প্রশ্ন এসেছিল বাংলাদেশের মানুষের কাছে অতীতে বারবার, বিএনপি জামাতের পেটে ঢুকে পড়েছে না জামাত বিএনপির পেটের ভিতরে ঢুকে পড়েছে, এগুলো বিষয় তো ছিলই। এবং বরঞ্চ বিএনপি একসময় বলার চেষ্টা করেছিল যে আমাদের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। তখন কিন্তু মানুষের কাছে প্রশ্ন এসেছিল এবং মানুষ এবং বিবেকবান মানুষদের কাছে প্রশ্ন এসেছিল, বিএনপি প্রমাণ করতে হবে যে জামাতের সাথে তাদের সম্পর্ক নেই। তারা কিন্তু সেই প্রমাণ করতে পারে নাই, বরঞ্চ তারা বারবার প্রমাণ করেছে জামাতের সাথে বিএনপির যে গভীর সম্পর্ক আছে। এবং এই আধ্যাত্মিক সম্পর্ক, আদর্শিক সম্পর্ক এবং নীতিগত সম্পর্ক, কারণ দুই দলটির নীতি কোনো কোনো ক্ষেত্রে সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে তারা একাকার। ধর্মকে নিয়ে রাজনীতি ব্যবহার করা, হাতিয়ার হিসেবে ব্যবহার করা, এটা বিএনপির ভিতরে যেমন প্রকট, জামাত ইসলাম তো ধর্ম নিয়েই রাজনীতি করে। সুতরাং জামাতে ইসলামের আমির তারেক রহমানের সাথে বৈঠক করেছে, বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছে, এটা নতুন কোনো কিছু না, এটা খুবই স্বাভাবিক। একজন ভারতীয় সাংবাদিক আমাকে বলেছেন তাদের এজাম্পশনটা হচ্ছে আগামী ইলেকশনে বিএনপি সিঙ্গেল মেজরিটি পাবে, মানে সরকার গঠনের মতো হয়তো পেতে পারে, কিন্তু 2/3 আসন পাবে না। এর জন্য তারা জামাতকে নিয়ে একটা ঐক্য সরকার করতে পারে, যাতে আওয়ামী লীগের কোনো সুযোগ না থাকে ইন করতে পারে। তাদের ভয় হচ্ছে কোন একটা কারণে কবে আওয়ামী লীগ ইন করতে চাইবে এখানে। আওয়ামী লীগ যদি ইন করতে না পারে, এর জন্যই জামাত আগে বাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে গিয়ে বলেছে আমরা একসাথে কাজ করতে চাই। এটা তো নির্বাচনই তো হচ্ছে না, আওয়ামী লীগ তো নির্বাচন নিষিদ্ধ করে রেখেছে বেআইনি ভাবে। তো আওয়ামী লীগের প্রতীক নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে, সেক্ষেত্রে বিএনপি এর সাথে জামাতের ভয়ের কোনো কারণ নাই, তারাই তো আছে। তো খেলতেছে কারা? আমরা আর মামুরা। তো আওয়ামী লীগ তো রাজনীতির মাঠে নেই,
নির্বাচনে আওয়ামী লীগের আমি জামির মতো জায়গা নেই। আওয়ামী লীগের আমি জামির মতো আর একটা ইলেকশন হচ্ছে। ওই যে আমরা আর মামুরা, আমি আর দামি, আমি আর তুমি, কি মামা, আমরা আর মামারা, মামা ভাইগনার ইলেকশন। আমরা যদি বলি মামা ভাইগনার, এটা আমরা এখনো মনে করি না। বাস্তবতা হলো এটা কোনো নির্বাচন হচ্ছে না, আমরা মনেও করি না বাংলাদেশে কোনো নির্বাচনী পরিবেশ পরিস্থিতি আছে, এবং এই নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না। আওয়ামী লীগ হিসাবে, আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে আমাদের পরিষ্কার, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। আওয়ামী লীগের রেজিস্ট্রেশন যেটা বাতিল করা সেটা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, আমরাও বিশ্বাস করি না। আমরা মনে করি এই নির্বাচন অবশ্যই একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ সহ সকল গণতান্ত্রিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটাই হবে নির্বাচন। এমন আমরা এই নির্বাচনের জন্য মহাদিন নাসিম, এমন কোন সম্ভাবনা কি দেখেন যে তফসিলটা স্থগিত, এই তফসিলটা আপনারা মানেন না, এই তফসিল আপনারা ইলেকশন করবেন না, তফসিলটা করে নতুন তফসিল দেয়া হলো, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয়া হলো, শেখ হাসিনাকে দেয়া হলো না, এমন কোন সুযোগ দেখেন আপনি? প্রথমত কথাটা হলো এটা অধিকার, এটা সাংবিধানিক অধিকার, এটা কোনো সুযোগ না। সুতরাং এই অধিকার, এই ন্যায্যতা দিতেই হবে, এটা দিতেই হবে। সেই ক্ষেত্রে শিডিউল পরিবর্তন করা, একটি স্বাভাবিক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা, এটা খুবই স্বাভাবিক। এটা করার ইতিহাস আছে, নিকট অতীতেই এই ইতিহাস আছে, 4বার 5বার শিডিউল চেঞ্জ হয়েছে। সুতরাং আমরা সবসময় বিশ্বাস করি সম্ভাবনা আছে এবং সম্ভাবনা বাস্তবায়ন হওয়া খুবই জরুরি, এটা হলো একদিক। আর আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে নিয়ে নির্বাচনে জনমত প্রতিফলিত হোক, এটা চায়। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি বাংলাদেশের মানুষের বারবার ভোটে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করে সততা, নেতৃত্ব, যোগ্যতা দিয়ে রাষ্ট্রনায়ক হিসাবে তিনি প্রতিষ্ঠিত, তিনি জনপ্রিয়, তিনি সৎ, তিনি আত্মপ্রত্যয়ী মানুষ। তিনি সেই মানুষটিকে বাদ দিয়ে আওয়ামী লীগ কখনোই অন্য কোনো নির্বাচনের দুঃস্বপ্নও ভাবে না, এবং আওয়ামী লীগের এ ধরনের ভাবনা আওয়ামী লীগের কোন তৃণমূল পর্যায়ের মানুষরা কখনোই কল্পনা করে না, ভাবতেই পারে না। এই কথাটি একটি নতুন কথা আপনি বললেন, তবে আপনাকে আমি যে কথাটি বলতে চাচ্ছি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি, তিনি বাংলাদেশের মানুষের জনপ্রিয় নেত্রী, তাকে নিয়েই আওয়ামী লীগ নির্বাচনে যাবে। শেখ হাসিনাকে বাদ রেখে যারা এ ধরনের অবান্তর, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে, তাদের জন্য শুধু একটি কথাই, আওয়ামী লীগের একজন ভোটারও কখনো ভাবে না, বাংলাদেশের মানুষরাও কখনো কল্পনা করে না যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইলেকশনে আসবে না, অথচ বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে, এটা ভাবতেই পারে না। এটা কারণ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে, উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য, হতদরিদ্রতা দূর করে মানুষের যেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তিনি গড়ে তুলতে সক্ষম হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ মনে করে যে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত যারা করেছে, সেই ষড়যন্ত্রকারীদের প্রতারণায় যারা আমরা অংশগ্রহণ করি, তারা ভুল করেছে। বাংলাদেশের শান্তির জন্য, উন্নতির জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য দেশরত্ন শেখ হাসিনা খুবই প্রাসঙ্গিক এবং তার কাছেই আমরা নিরাপদ, এটা বাংলাদেশের মানুষ মনে করে।
সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ অথবা শেখ হাসিনাবিহীন বাংলাদেশ, এটা বাংলাদেশের জনগণ এখনো ভাবে না। ষড়যন্ত্রকারী, কুটচাল, দখলদার, ফ্যাসিস্ট, সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী এটা ভাবতে পারে, বাট বাংলাদেশের মানুষ এটা ভাবে না। আর আওয়ামী লীগের নেতাকর্মী, ভোটাররা ওইটা ভাবে না। তারা ভাবে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আদর্শ একাকার, এবং বাংলাদেশের মানুষের কাছে সবসময় অত্যন্ত বিশ্বস্ত দায়িত্ববান মানুষটি হলেন, নেতাটি হলেন দেশরত্ন শেখ হাসিনা। এবং সেই জায়গায় আমি আপনাকে যে প্রসঙ্গটি নিয়ে আলাপ তুলেছি আপনার সাথে, আমি একটা ভারতীয় কর্তৃপক্ষের কাছে এই ধরনের ধারণা আমি শুনেছি। আপনারা কি কোনোভাবে কোনো জায়গায় এই ধরনের কোনো আলোচনা শুনেছেন? না, এই ধরনের আলোচনা আমরা শুনি নাই, কারণ এই আলোচনা আমাদের সাথে করার মতো, এই আলোচনা করার মতো জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, ভোটাররা, সমর্থকরা এইরকম জিনিস কখনোই আমরা কোশ্চিন কালেও আমরা এটা ভাবি না, ভাবার কোনো কারণ নেই। এবং এই ধরনের আলোচনা করতে এসে এ ধরনের ভাবনার যদি কোনো লোক যদি থেকে থাকে দলের ভিতরেও, তার জন্যও কিন্তু খুবই বিপজ্জনক। আওয়ামী লীগের ভিতরেও যদি এ ধরনের কোনো চিন্তা কেউ করে, তার কিন্তু দেশের মানুষের কাছে, গণতন্ত্র প্রিয় মানুষদের কাছে, মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের কাছে, অসাম্প্রদায়িক চেতনার মানুষদের কাছে, বঙ্গবন্ধুর আদর্শের মানুষদের কাছে কিন্তু তিনি কঠিনের থেকে কঠিনতর অবস্থার মুখোমুখি হবেন, এবং তাকে বিশ্বাসঘাতক হিসাবে বিবেচনা করা হবে এবং চিহ্নিত হবে। তার মনে হয় বঙ্গবন্ধুর আদর্শ। আপনার মনে হচ্ছে আওয়ামী লীগ ছাড়া একটা ইলেকশন হয়ে যাচ্ছে দেশে? এটা আওয়ামী লীগ কখনোই ভাবে না, আমরা কখনোই মনে করি না। আমরা নির্বাচন করতে চাই, আমি আবারও বলছি, আমরা আওয়ামী লীগ নির্বাচন করতে চাই। আওয়ামী লীগ নির্বাচনী দল, আমরা জনমতেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। জনমতের ভিত্তিতে, ডেমোক্রেটিক পদ্ধতিতে, অংশগ্রহণমূলক পদ্ধতিতে ইলেকশন হোক, আওয়ামী লীগ সেখানে ইলেকশন করবে। তো আওয়ামী লীগ ইলেকশন করবে, বঙ্গবন্ধু কোনো ইলেকশন করবে না, এটার দ্বারা কি এটা প্রমাণিত হয় যে মানে বঙ্গবন্ধু কন্যা ইলেকশন না করলে আওয়ামী লীগ বেশি ভালো করবে, এই কথা কি কেউ বলে, ভাবে? আওয়ামী লীগ, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ হবে জাহাজের মাস্তুলবিহীন জাহাজে পরিণত হবে, দিকভ্রান্ত হয়ে যাবে। সেই আওয়ামী লীগ তো বাংলাদেশের মানুষরা ভাবে না, আওয়ামী লীগের নেতা কর্মীরা কোশ্চিন কালেও এই চিন্তাটা করে না। আমরা নির্বাচন করব, নির্বাচনী দল, এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, নির্বাচনে অংশগ্রহণ করব। সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আওয়ামীদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন সেভাবে আমাদের প্রতিটি নেতা কর্মীদেরকে উনি নির্দেশনা দিয়েছেন, প্রস্তুতি রেখেছেন। আমরা মানুষের কাছে উন্নয়ন, অতীতের উন্নয়ন কর্মকাণ্ডগুলো, দেশরত্ন শেখ হাসিনার শাসনে দেশের কিভাবে অর্থনৈতিক উন্নতি হয়েছে, প্রবৃদ্ধি হয়েছে, দেশের অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে, তাতে দেশের অর্থ বাণিজ্য সবকিছু, সব সেক্টরের যে বিষয়গুলো, এলাকা ভিত্তিক যে বিষয় উন্নয়ন কর্মকাণ্ডগুলো কিন্তু আমরা জনগণের কাছে তুলে ধরার জন্য আমাদের নির্বাচনী এলাকা ভিত্তিতে আমাদের কিন্তু প্রচারণা চলছে। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি আছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। নির্বাচনই হলো প্রস্তুতি। মানে আপনাদের কি ক্যান্ডিডেট ঠিক করা আছে? নির্বাচনী প্রস্তুতি বলতে আওয়ামী লীগ নির্বাচনী রাজনৈতিক দল, আমাদের সবসময় নির্বাচন করার জন্য তো আমাদের একটা সেট নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। এরপরে হয়তো পরিস্থিতির সাথে কিছু পরিবর্তন হয়, সংযোজন বিয়োজন হয়, এটা সবসময় হবে। যখন নির্বাচন আসবে নিয়ম অনুযায়ী হবে। সেগুলো তো নির্বাচনে অংশগ্রহণ করেন সময়ই এটা এগুলো ঠিক হয়। এই যে নির্বাচনী ইশতেহার তৈরি, নির্বাচনের পরবর্তী কর্মসূচি কি হবে, এগুলো আমাদের দলের ভিতরে
কাজ করে। এইগুলো আছে, এগুলো বিহীন অবস্থাতে আমরা দেশের এখনকার যে কর্তৃপক্ষ সে কোনোভাবেই চায় না আওয়ামী লীগ ইলেকশন করবে। এবং আপনাকে একজন কর্মী আপনার এখানে লিখেছেন, যৌথ বাহিনী নতুন করে সারা দেশে গ্রেপ্তার অভিযান শুরু করেছে। প্রতিদিন অভিযানের কথা বলে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মী যে যেখানে সুযোগ পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় তারা কোথাও দাঁড়াতে পারছেন না, আপনার কাছে একটা পরামর্শ চেয়েছেন, তারা এখন কি করবেন? দেখুন, এটা তো সত্য কথাটাই বলেছে, জানতে চেয়েছে। দেশে নির্বাচন আসতে আর আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার বাড়ছে, আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে প্রতিদিন, এবং হাজার হাজার মানুষ নেতা কর্মীদেরকে তৃণমূলের গ্রেপ্তার করা হচ্ছে, লক্ষ লক্ষ নেতা কর্মী আত্মগোপনে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের বীর মুক্তিযোদ্ধা, শ্রেণী পেশার মানুষরা, লক্ষাধিক নেতাকর্মী কারাগারে প্রতিদিন। গত এক সপ্তাহে যে পরিমাণের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমাদের এই নেতাকর্মীদের দুঃখ কষ্টের সাথে আমরা সহমর্মিতা জানাই। আমরা সকল রাজবন্দীদের মুক্তি চাই, আমরা সকল মিথ্যে মামলা প্রত্যাহার চাই, আমরা সকল অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের প্রতিদিন রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যারা উপদেষ্টা বলেন, যারা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা প্রশাসনিকভাবে দায়িত্ব পালন করতেছে, এরা নিজেরাই অবৈধ, এরা বেআইনি, এবং বেআইনি ভাবে জনগণের ভিতরে জনগণের সন্ত্রাস ত্রাস সৃষ্টি করা, গ্রেপ্তার করা, নিপীড়ন করা, নির্যাতন করা, সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা, সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর ধর্মীয় ভাবে ধর্মের প্রতি অবমাননার নামে সংখ্যা লঘিষ্ঠের উপরে যে সংখ্যা লঘিষ্ঠ যারা আছেন, যারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের উপরে যে আক্রমণ করা, যে নিপীড়ন, নির্যাতন, হত্যা চলছে, এটা তো একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। এটা তো এই বাংলাদেশের মানুষ চায় না। এটা এই অবৈধ দখলদার সরকারের অপকর্ম, দুষ্কর্ম, যা থেকে বাংলাদেশের মানুষ বাঁচতেছে। আমাদের নেতা কর্মীদেরকে রক্ষা করার জন্য আমরা মনে করি এই অন্যায় কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করা দরকার, এবং আমাদের নেতা কর্মীদের কষ্টের সাথে আমাদের সংহতি আছে। আমরা এই অপকর্মকারীদের নিন্দা জানাই, এবং এদের এই অন্যায় কর্মের একদিন জবাব দিতে হবে, একদিন জনগণের মুখোমুখি দাঁড়াতে হবে, আইনের কাছে তাদের জবাবদিহিতা করতে হবে। এবং এরা অবশ্যই, আমি মনে করি এরা যারা এই অন্যায় কাজ করছে, সে যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এদেরও বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, এবং ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা আওয়ামী লীগের অঙ্গীকার। এবং এগুলো আপনি যে কথা বলছেন, এগুলো এরা পরোয়া করে না। তো আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে, আওয়ামী লীগ যখন প্রতিরোধ করতে পেরেছে এগুলা, যখন এগুলো প্রতিরোধশীল, তখনই আওয়ামী লীগ জয়ী হয়েছে। প্রতিরোধ ছাড়া আওয়ামী লীগ কোনোদিন জয়ী হয় নাই। কিন্তু আমরা প্রতিবাদ করি, প্রতিরোধও আমরা করব। আওয়ামী লীগের ইতিহাস আছে, সত্যি আপনি বলেছেন, আওয়ামী লীগ লড়াই করে, সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠা করেছে। এমনকি মহান মুক্তিযুদ্ধে এই বাঁশের লাঠি নিয়ে কিন্তু সশস্ত্র মুক্তিযুদ্ধে বাঙালি জাতি, বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছে, সক্ষম হয়েছে। সেই সক্ষমতার জায়গা, সেই সক্ষম দলটি হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে এখন যে রাষ্ট্রীয় ভাবে যে সন্ত্রাস চলছে, এই মব সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে যেভাবে দেশে দাপিয়ে বেড়াচ্ছে অশুভ শক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী, এই গোষ্ঠী এটা যদিও মনে করে, তারা তোয়াক্কা করে না। তার মানে কি, দেশের সংবিধানের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই, আইনের প্রতি তাদের কোনো সম্মান নেই, আইন তারা মানে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করায়, ধ্বংস করে, নষ্ট করে দিয়ে মানুষের ভিতরে ভয়, সন্ত্রাস, প্রতিহিংসা সৃষ্টি করে দেশটাকে, জাতিকে বিভক্ত করা, ধ্বংস করা, এটা বর্তমান সরকারের এক
একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যে বাংলাদেশের মানুষ আজকে নিপীড়িত, নির্যাতিত। এই নিপীড়ন নির্যাতন অনাদিকাল পর্যন্ত চলতে পারে না, চলবে না। আমি বিশ্বাস করি এই নিপীড়ন নির্যাতন আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা, বিবেকবান মানুষরা, প্রগতিশীল মানুষরা, শ্রমজীবী মানুষরা, মেহনতি মানুষরা, কৃষক কিষানি এবং কর্মজীবী মানুষরা, মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই, ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই মিলে প্রতিরোধ প্রতিবাদে এই অন্যায়ের অবসান হবে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটবে। দেশে আবার শান্তি সম্প্রীতির সুবাতাস ফিরে আসবে। ব্যবসায়ী বললেন, মাহমুদ নাসিম, ব্যবসায়ী একটা শব্দ বললেন না? আওয়ামী লীগের সর্বশেষ সময়গুলাতে গণভবনে যে ব্যবসায়ীদের আমরা দেখেছিলাম, নানা কথাবার্তা বলা, কবিতা বলা, নানা কথা, তারা কালকে তারেক রহমানের সঙ্গে একই লোক সব তারেক রহমানের সাথে বৈঠক করেছে ও তাকে সব দিক দিয়ে সহায়তা প্রতিশ্রুতি দিচ্ছে। আমি ব্যবসায়ী বলতে বলছি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী আছে। আমি কিন্তু কোনো চিহ্নিত ব্যবসায়ীদের কথা বলি নাই, আপনাকে কিন্তু এটা বুঝতে হবে। এখানে ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসায়ী আছে, হাটে বাজারে ব্যবসা করে, মধ্য বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী আছে। আমি সবাইকে বলার চেষ্টা করেছি, কারণ ব্যবসায়ীরা তো ভালো নেই, দেশের সাধারণ মানুষ ভালো নেই, কৃষক ভালো নেই, শ্রমজীবী মানুষ ভালো নেই, যারা নারী কর্মী, যারা যারা দেশের উন্নয়নের সাথে, গার্মেন্টস কর্মীতে আমাদের প্রায় 45 লক্ষ নারী এই উন্নয়নের সাথে সম্পর্ক যুক্ত হয়েছিল, উন্নয়ন কর্মী, রেমিটেন্স যোদ্ধা। আমরা তারা বিদেশ থেকে রেমিটেন্স, বিদেশ থেকে আপনার ফরেন কারেন্সি আয়ের যে শক্তি, সেই নারী কর্মীরাও তো আজকে কাজ নেই, কর্মহীন। এমনকি যারা বাংলাদেশের উন্নয়নের সাথে, অগ্রগতির সাথে যেই সকল কলকারখানা মালিকরা জড়িত, সবারই তো প্রয়োজন আছে একটি দেশের জন্য। আমি লুটেরা ব্যবসায়ীদের কথা বলিনি, আমি দেশের অর্থ পাচারকারীদের কথা বলিনি, আমি দুর্নীতিবাজদের কথা বলিনি। আমি বলতে চাচ্ছি ওই মানুষগুলোর কথা যারা স্বস্তিতে, শান্তিতে দেশের সেবা করা, দেশের জন্য কাজ করা, দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত হতে যারা চায়, এবং তাদের নিয়ে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই দেশের শেখ হাসিনার নেতৃত্বে। এবং সেই সক্ষমতা আওয়ামী লীগের আছে, সেই সক্ষমতা, সেই বিশ্বাসের জায়গাটি আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা করতে সক্ষম হয়েছে, যে কারণে মানুষ ঘুরে ফিরে বঙ্গবন্ধু কন্যার কথা বলে, আওয়ামী লীগের কথা বলে, এবং তারা দুঃখ করে কেন আমরা দেশরত্ন শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে এই দখলদার সরকারের, এই ফ্যাসিস্ট ইউনুসদের প্রতারণায়, এই প্রতারণার ফাঁদে আমরা কেন পা দিলাম। আজকে তাদের দুঃখ, আফসোস। সেই কারণেই আমরা মনে করি মানুষের কষ্ট দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। মানুষের বিপক্ষে, মানুষকে ভয় দেখালে, মানুষকে অস্ত্র, লাঠি, বন্দুক, স্নাইপার আর্মস অথবা হকি স্টিক, বাঁশের লাঠি, এগুলো দেখিয়ে মানুষকে কিন্তু দাবিয়ে রাখা যায় না। বাংলাদেশের মানুষ কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, প্রতিরোধ করে, এবং এই ইতিহাস বাঙালির আছে। এবং বিশ্বাসঘাতকদের, দেশ বিরোধী শক্তিদের, বিদেশি দালালদের বাংলাদেশের মানুষ ঘৃণা করে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সবসময় দেশের মানুষের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, জনমতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, এটা আমরা সবসময় জন্য বিশ্বাস করি। যে কারণে ওই ভয় থেকেই আমাদের দায়িত্ব এবং দায়িত্ববোধ
অনেক বাড়িয়ে দেয়। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আশা, অন্ধকার থেকে অন্ধকারের দিকে দেশ যাচ্ছে, এই অন্ধকারের ভিতর থেকে আলো খুঁজে বের করে আমাদের আলোর পথে ফিরে আসতে হবে, অন্ধকার কাটাতে হবে এবং